কন্টিনিউড পেজ 165। প্রশ্ন 20। শিক্ষার মাধ্যম সম্পর্কে মেকলের মন্তব্য কী ছিল? উত্তর। শিক্ষার মাধ্যম সম্পর্কে মেকলে বলেন, আধুনিক এবং প্রাচীন ভারতীয় ভাষাগুলি শিক্ষার বাহন হওয়ার অনুপযুক্ত। অন্যদিকে ইংরেজি হল বিশ্বের সবথেকে সমৃদ্ধ ভাষা, কাজেই ইংরেজিকেই শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করতে হবে। প্রশ্ন 21। মেকলে মিনিট স্বাধীনতা পরবর্তী ভারতের শিক্ষানীতিকে কিভাবে প্রভাবিত করেছিল? উত্তর। মেকলে মিনিট স্বাধীনতা পরবর্তী উত্তর ভারতের শিক্ষানীতিকে যেভাবে প্রভাবিত করেছিল তা হল, এটি ভাষা নীতি, পাঠ্যক্রম সংস্কার এবং শিক্ষা ইংরেজির ভূমিকা নিয়ে চলমান আলোচনায় অবদান রেখেছিল। প্রশ্ন 22। মেকলে মিনিটে ইংরেজিকে শিক্ষার মাধ্যম করা ছাড়া আর কি সুপারিশ নথিভুক্ত ছিল? উত্তর। মেকলে মিনিটে ইংরেজিকে শিক্ষার মাধ্যমে করা ছাড়াও ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ স্থাপন, ইংরেজিতে ভারতীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং শিক্ষার সুবিধার্থে পাশ্চাত্য সাহিত্য ও বিজ্ঞানভিত্তিক রচনাগুলি ভারতীয় ভাষায় অনুবাদের পক্ষে পরামর্শ দেওয়া হয়েছিল। প্রশ্ন 23। হার্টগ কমিটি কেন গঠন করা হয়েছিল? উত্তর। এই কমিটি গঠনের উদ্দেশ্য ছিল শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার সমস্যার সমাধানের জন্য। বিশেষত ব্রিটিশ সরকার চেয়েছিল ভারতীয় শিক্ষার সমস্যা এবং তার সমাধান বের করতে। প্রশ্ন 24। হার্টগ কমিটির প্রতিবেদন কবে প্রকাশিত হয় এবং এর ফলে কি ঘটে? উত্তর। হার্টগ কমিটির প্রতিবেদন 1930 সালে প্রকাশিত হয়। এই প্রতিবেদনে শিক্ষার মানোন্নয়নের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সুপারিশ ছিল। কমিটির গবেষণার ভিত্তিতে শিক্ষার সমস্যা সমাধানের পথ নির্ধারণ করা হয়। এটি ভারতের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রশ্ন 25। হার্টগ কমিটি প্রাথমিক শিক্ষার জন্য কী সুপারিশ করেছিল? উত্তর। হার্টগ কমিটি প্রাথমিক শিক্ষার জন্য 6 বছর বাধ্যতামূলক শিক্ষার প্রস্তাব দিয়েছিল। এছাড়াও তারা প্রস্তাব দিয়েছিল যে শিক্ষার মান উন্নয়নের জন্য বিদ্যালয়ে সরকারি সহায়তা বাড়ানো প্রয়োজন। প্রাথমিক শিক্ষাকে সহজ এবং কার্যকর করার জন্য আধুনিক পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। প্রশ্ন 26। হার্টগ কমিটি শিক্ষার পদ্ধতি কেমন হওয়া উচিত বলে মনে করেছিল? উত্তর। হার্টগ কমিটি মনে করেছিল যে শিক্ষার পদ্ধতি সহজ, কার্যকরী এবং বাস্তবমুখী হওয়া উচিত। শিক্ষার্থীদের জন্য পাঠ্যক্রমকে এমনভাবে গঠন করতে হবে যাতে তারা জীবনমুখী শিক্ষা পেতে পারে। শিক্ষার পদ্ধতিতে আধুনিক প্রযুক্তি ও শিক্ষণ কৌশল ব্যবহারের প্রস্তাবও দিয়েছিল এই কমিটি। প্রশ্ন 27। হার্টগ কমিটি বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য কী সুপারিশ করেছিল? উত্তর। হার্টগ কমিটি বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নের জন্য শ্রেণীকক্ষ, পাঠাগার এবং খেলাধুলার সুবিধার উন্নয়নের প্রস্তাব দিয়েছিল। তাদের মতে শিক্ষার্থীদের উন্নত শিক্ষার পরিবেশ প্রদান করা অত্যন্ত জরুরি। বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন শিক্ষার মান বাড়ানোর জন্য প্রয়োজনীয়। এছাড়াও বিদ্যালয়ের পরিসর ও শিক্ষার সামগ্রী উন্নত করার পরামর্শও দেওয়া হয়েছিল। প্রশ্ন 28। হার্টগ কমিটি মাধ্যমিক শিক্ষার উন্নয়নের জন্য কী প্রস্তাব দিয়েছিল? উত্তর। হার্টগ কমিটি মাধ্যমিক শিক্ষার উন্নয়নের জন্য আধুনিক পাঠ্যক্রম ও উন্নত শিক্ষার প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছিল। কমিটি মনে করেছিল যে শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ প্রদান জরুরি। এছাড়াও বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ও শিক্ষার সুযোগ বাড়ানোর প্রস্তাবও ছিল। প্রশ্ন 29। হার্টগ কমিটি প্রাথমিক শিক্ষার জন্য কত বছর বাধ্যতামূলক শিক্ষা প্রস্তাব করেছিল? হার্টগ কমিটি প্রাথমিক শিক্ষার জন্য 6 বছরের বাধ্যতামূলক শিক্ষার প্রস্তাব দিয়েছিল। তাদের মতে বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করতে সরকারি সহায়তার পরিমাণ বাড়ানো উচিত। এতে করে প্রতিটি শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। শিক্ষাকে বাধ্যতামূলক করলে শিক্ষার প্রসার ঘটানোর কাজ সহজ হবে। প্রশ্ন 30। হার্টগ কমিটি শিক্ষকদের প্রশিক্ষণ সম্পর্কে কী বলেছিল? উত্তর। এই কমিটি শিক্ষকদের নিয়মিত আধুনিক প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছিল। পেজ 166।
শিক্ষার মান উন্নয়নের জন্য দক্ষ শিক্ষক অত্যন্ত জরুরি বলে মনে করেছিল। শিক্ষকদের প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট পরিমাণ বাজেট বরাদ্দ করার বিষয়েও তারা মতামত দিয়েছিল। প্রশ্ন 31, হার্টগ কমিটি বিদ্যালয় ব্যবস্থাপনায় কী পরিবর্তন আনার সুপারিশ করেছিল? উত্তর, হার্টগ কমিটি বিদ্যালয় ব্যবস্থাপনায় স্থানীয় কমিটির মাধ্যমে পরিচালনার প্রস্তাব দিয়েছিল। এতে করে বিদ্যালয়ের কাজকর্ম আরও স্বচ্ছ ও কার্যকর হবে বলে ধারণা করা হয়েছিল। হার্টগ কমিটির মতে স্থানীয় কমিটি বিদ্যালয়ের প্রয়োজনের দিকগুলি ভালোভাবে বুঝতে পারবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারবে। প্রশ্ন 32, হার্টগ কমিটি মাধ্যমিক শিক্ষার পরিধি কতটুকু সম্প্রসারণের প্রস্তাব দিয়েছিল? হার্টগ ভুল। উত্তর, হার্টগ কমিটি মাধ্যমিক শিক্ষার পরিধি সম্প্রসারণের জন্য আরও বিদ্যালয় স্থাপনের প্রস্তাব দিয়েছিল। তাদের মতে মাধ্যমিক শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে বিদ্যালয়ের সংখ্যা বাড়ানো জরুরি। এছাড়াও মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের জন্য পাঠ্যক্রম ও শিক্ষকদের প্রশিক্ষণ উন্নয়নের প্রয়োজন। শিক্ষার পরিধি বাড়ানোর মাধ্যমে আরও বেশি সংখ্যক শিক্ষার্থীকে শিক্ষালয়ে আনা যাবে। প্রশ্ন 33, হার্টগ কমিটি শিক্ষা প্রযুক্তি উন্নয়নের জন্য কী প্রভাব করেছিল? উত্তর, হার্টগ কমিটি শিক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন শিক্ষণ পদ্ধতি প্রবর্তনের প্রস্তাব দিয়েছিল। তাদের মতে শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি। শিক্ষার পদ্ধতিতে প্রযুক্তির সমন্বয় শিক্ষার্থীদের আরও কার্যকর শিক্ষা প্রদানে সহায়ক হবে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষার সুযোগ ও মান বৃদ্ধি সম্ভব হবে। প্রশ্ন 34, হার্টগ কমিটির সুপারিশে মাধ্যমিক শিক্ষাকে কেন গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছিল? উত্তর, হার্টগ কমিটি মনে করেছিল মাধ্যমিক শিক্ষা শিক্ষার্থীদের জীবনের মূল ভিত্তি গড়ে তোলে। মাধ্যমিক শিক্ষা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য প্রস্তুত করে এবং তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হয়। মাধ্যমিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা সমাজে কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হয়। তাই কমিটি মাধ্যমিক শিক্ষার উন্নয়নের উপর গুরুত্ব দিয়েছিল। প্রশ্ন 35, প্রাথমিক শিক্ষার প্রসারে হার্টগ কমিটির প্রস্তাব কী ছিল? উত্তর, হার্টগ কমিটি প্রাথমিক শিক্ষার প্রসারে আরও বিদ্যালয় স্থাপন ও শিক্ষক শিক্ষিকাদের নিয়মিত প্রশিক্ষণ দানের সুপারিশ করেছিল। কমিটি মনে করেছিল শিক্ষার প্রসারের জন্য প্রাথমিক শিক্ষার বিস্তৃতি ও উন্নয়ন বিশেষভাবে প্রয়োজনীয়। সরকারি প্রচেষ্টায় আরও বেশি সংখ্যক বিদ্যালয় যাতে স্থাপন করা হয় সে সম্পর্কেও কমিটি প্রস্তাব দিয়েছিল। প্রশ্ন 36, শিক্ষকদের গুরুত্ব সম্পর্কে হার্টগ কমিটির অভিমত কী ছিল? উত্তর, হার্টগ কমিটি শিক্ষকদের শিক্ষার মান বৃদ্ধিকে মূল স্তম্ভ হিসেবে বিচার করেছিল। তাদের মতে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক ছাড়া শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। তাই কমিটি শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল। কমিটি শিক্ষকদের প্রতি সম্মান বাড়ানোর জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিল। প্রশ্ন 37, হার্টগ কমিটি শিক্ষার জন্য সরকারি সহায়তার প্রয়োজনীয়তা নিয়ে কী অভিমত ব্যক্ত করেছে? উত্তর, হার্টগ কমিটি মনে করেছিল শিক্ষার উন্নয়নের জন্য সরকারের আর্থিক সহায়তা অত্যন্ত জরুরি। তাদের মতে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার সুযোগ বৃদ্ধি করার জন্য সরকারের সমর্থন ছাড়া এটি সম্ভব নয়। কমিটি শিক্ষার জন্য বাজেট বৃদ্ধি এবং বিদ্যালয়গুলির জন্য অর্থায়ন বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। পরবর্তীকালে সরকারি সহায়তায় শিক্ষার বিস্তার সম্ভব হয়েছিল। প্রশ্ন 38, হার্টগ কমিটি শিক্ষার্থীদের শারীরিক উন্নয়নের উপর কী ধরনের গুরুত্ব দিয়েছিল? উত্তর, হার্টগ কমিটি শিক্ষার্থীদের শারীরিক উন্নয়নের জন্য খেলাধুলা এবং শারীরিক শিক্ষা অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছিল। তাদের মতে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ সমানভাবে গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের খেলার মাঠ ও শারীরিক শিক্ষার ব্যবস্থা উন্নত করার বিষয়ে কমিটি প্রস্তাব দিয়েছিল। শিক্ষার্থীদের শারীরিক উন্নয়নের মাধ্যমে তাদের সামগ্রিক বিকাশ সম্ভব। প্রশ্ন 39, হার্টগ কমিটির সুপারিশে শিক্ষার ভবিষ্যৎ সম্পর্কে কী ধারণা দেওয়া হয়েছিল? উত্তর, হার্টগ কমিটির সুপারিশে শিক্ষার ভবিষ্যৎ সম্পর্কে একটি সমৃদ্ধ ও সমান
সুযোগ নিশ্চিত করার ধারণা দেওয়া হয়েছিল। কমিটি মনে করেছিল যে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার সুযোগ বাড়ানো আগামী দিনের শিক্ষা ব্যবস্থার জন্য অপরিহার্য। শিক্ষার মৌলিক এবং বাধ্যতামূলক শিক্ষার প্রস্তাবনা শিক্ষার ভবিষ্যৎকে আরও উজ্জ্বল করবে। শিক্ষার আধুনিকীকরণের মাধ্যমে শিক্ষার্থীদের আরও উন্নত শিক্ষা প্রদান সম্ভব হবে। প্রশ্ন 40, হার্টগ কমিটি শিক্ষার জন্য সমন্বিত পদ্ধতির প্রয়োজনীয়তা নিয়ে কি বলেছিল? উত্তর, হার্টগ কমিটি মনে করেছিল যে শিক্ষার জন্য একটি সমন্বিত পদ্ধতির প্রয়োজন, যা শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করবে। শিক্ষার গুণগত মান বাড়ানোর জন্য শিক্ষকদের প্রশিক্ষণ, পাঠ্যক্রম উন্নয়ন এবং বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন সমন্বিতভাবে করা উচিত। শিক্ষার প্রতিটি পর্যায়ে এই সমন্বিত পদ্ধতির ব্যবস্থা প্রয়োগ করলে শিক্ষার মানোন্নয়ন সম্ভব। কমিটি এই পদ্ধতির প্রয়োগের মাধ্যমে শিক্ষার উন্নয়ন নিশ্চিত করার পরামর্শ দিয়েছিল। প্রশ্ন 41, হার্টগ কমিটি শিক্ষকদের পরিশ্রমের জন্য কী সুবিধা দেওয়ার প্রস্তাব করেছিল? উত্তর, হার্টগ কমিটি শিক্ষকদের পরিশ্রমের জন্য উন্নত বেতন, প্রশিক্ষণ ও পদোন্নতির সুযোগ দেওয়ার প্রস্তাব করেছিল। এটি শিক্ষকদের মনোবল বৃদ্ধি এবং তাদের দক্ষতা উন্নয়নের জন্য জরুরি ছিল। প্রশ্ন 42, পেজ 167, হার্টগ কমিটি শিক্ষায় সমতা বজায় রাখার জন্য কী ধরনের পদক্ষেপ নিয়েছিল? উত্তর, হার্টগ কমিটি শিক্ষায় সমতা বজায় রাখার জন্য সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ এবং সুষম শিক্ষা ব্যবস্থা করার পদক্ষেপ নিয়েছিল। হার্টগ কমিটির সুপারিশে নারীদের শিক্ষায় অংশগ্রহণ বাড়ানোর জন্য নারী শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা প্রদানের কথা বলা হয়েছিল। প্রশ্ন 43, হার্টগ কমিটি শিক্ষার প্রাপ্তি বাড়ানোর জন্য কী ধরনের পদক্ষেপ নিয়েছিল? উত্তর, হার্টগ কমিটি শিক্ষার প্রাপ্তি বাড়ানোর জন্য বিদ্যালয়গুলিতে স্বায়ত্ত শাসন এবং শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষকদের দক্ষ প্রশিক্ষণের প্রস্তাব করেছিল। এটি শিক্ষার বৈষম্য দূর করার ক্ষেত্রে জরুরি ছিল। প্রশ্ন 44, হার্টগ কমিটির প্রতিবেদনের প্রথম অংশে কোন কোন দিক তুলে ধরা হয়? উত্তর, হার্টগ কমিটির প্রতিবেদনের প্রথম অংশে তৎকালীন ভারতবর্ষের সামগ্রিক শিক্ষা পরিস্থিতি ও তার উন্নয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনার পর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিষয়েও পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরা হয়। প্রশ্ন 45, হার্টগ কমিটির প্রতিবেদন অনুযায়ী 1922-23 শিক্ষাবর্ষে যে সকল শিশু প্রথম শ্রেণীতে ভর্তি হয় তারা চতুর্থ শ্রেণীতে পৌঁছালে কত শতাংশ ড্রপ আউট বা বিদ্যালয় ছুট দেখা যায়? উত্তর, হার্টগ কমিটির প্রতিবেদন অনুযায়ী 1922-23 শিক্ষাবর্ষে যে সকল শিশু প্রথম শ্রেণীতে ভর্তি হয় তাদের মধ্যে মাত্র 19% শিশু চতুর্থ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন চালিয়ে যায়, অর্থাৎ 81% শিক্ষার্থী বা শিশু বিদ্যালয় ছুট বা ড্রপ আউট হয়। প্রশ্ন 46, হার্টগ কমিটির মত অনুযায়ী অপচয় ও অনুন্নয়ের দুটি কারণ লেখো। উত্তর, হার্টগ কমিটির মত অনুযায়ী অপচয় এবং অনুন্নয়ের কারণগুলি হল: 1. বিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে পরিকল্পনার অভাবে বিদ্যালয় এমন স্থানে স্থাপন করা হয়েছে যে সেখানে পৌঁছানোর জন্য ভালো রাস্তা নেই, অথবা গ্রামাঞ্চলে জঙ্গলের মধ্য দিয়ে বিদ্যালয়ে পৌঁছাতে হয়। 2. অধিকাংশ স্থানে প্রয়োজনের তুলনায় বিদ্যালয়ের সংখ্যা খুব কম। এছাড়া বিদ্যালয়গুলিতে সরকারি অনুদানের পরিমাণ কম। প্রশ্ন 47, উডের ডেসপ্যাচ কি? উত্তর, পার্লামেন্টারি এনকোয়ারি কমিটি রিপোর্টের ভিত্তিতে 1854 খ্রিস্টাব্দে তৎকালীন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উডের নির্দেশে যে বিশেষ শিক্ষা সনদ রচিত হয় তাই উডের ডেসপ্যাচ নামে পরিচিত। প্রশ্ন 48, উডের ডেসপ্যাচটি কবে ভারতে কোম্পানির শাসকদের কাছে প্রেরণ করা হয়? স্যার চার্লস উড পরবর্তীকালে কী নামে প্রসিদ্ধ হন? উত্তর, উডের ডেসপ্যাচটি 1854 খ্রিস্টাব্দের 19শে জুলাই ভারতে কোম্পানির শাসকদের কাছে প্রেরণ করা হয়। স্যার চার্লস উড পরবর্তীকালে লর্ড হ্যালিফ্যাক্স নামে প্রসিদ্ধ হন। প্রশ্ন 49, উডের ডেসপ্যাচটি কে রচনা করেন? উডের ডেসপ্যাচ রচনার ক্ষেত্রে কোন মিশনারির সর্বাধিক প্রভাব ছিল? উত্তর, উডের ডেসপ্যাচটি রচনা করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিশিষ্ট কর্মী, বিখ্যাত দার্শনিক স্টুয়ার্ট মিল। উডের ডেসপ্যাচ রচনার ক্ষেত্রে মিশনারি ডাফের সর্বাধিক প্রভাব ছিল। প্রশ্ন 50,
জিসিপিআই এর পুরো নাম কি? উডের ডেসপ্যাচের একটি উদ্দেশ্য লেখো। উত্তর, জিসিপিআই এর পুরো নাম হলো জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। উত্তরের পরবর্তী অংশ, উডের ডেসপ্যাচের একটি উদ্দেশ্য ছিল ভারতীয় জনগণের মধ্যে পাশ্চাত্য জ্ঞানের ভুল বিস্তার ঘটানো এবং ভারতের জনগণের বুদ্ধির বিকাশের পাশাপাশি তাদের নৈতিক চরিত্র গড়ে তোলা। প্রশ্ন 51, গ্র্যান্টিনেইড প্রথা সর্বপ্রথম কখন চালু হয়েছিল? উত্তর, 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচে বেসরকারি বিদ্যালয়গুলিকে উৎসাহ দেওয়ার জন্য গ্র্যান্টিনেইড প্রথার প্রবর্তন করতে সুপারিশ করা হয়। এই সুপারিশ অনুযায়ী এদেশে সর্বপ্রথম গ্র্যান্টিনেইড প্রথা চালু হয়েছিল। প্রশ্ন 52, ভারতে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রসারের ক্ষেত্রে চার্লস উডের একটি সুপারিশ লেখো। উত্তর, উডের ডেসপ্যাচে কোম্পানির অন্তর্ভুক্ত 5টি প্রদেশে একটি করে সরকারি শিক্ষা বিভাগ স্থাপনের সুপারিশ করা হয়। ওই 5টি প্রদেশ ছিল বাংলা, বোম্বাই, মাদ্রাজ, পাঞ্জাব ও উত্তর পশ্চিম প্রদেশ। প্রশ্ন 53, গ্র্যান্টিনেইড বলতে কি বোঝায়? উত্তর, উড সাহেবের দলিলের ঘোষণা অনুযায়ী কিছু শর্ত সাপেক্ষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নিয়মিতভাবে সরকারি সাহায্য দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এই সাহায্য দানকে বলা হয় গ্র্যান্টিনেইড। প্রশ্ন 54, চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? উত্তর, চুইয়ে পড়া নীতি বলতে উপরতলার কতিপয়ের শিক্ষার মাধ্যমে জনসাধারণের জন্য ছিটে ফোঁটা শিক্ষাকে বোঝায়। প্রশ্ন 54, উডের ডেসপ্যাচের দুটি উল্লেখযোগ্য প্রভাব সম্পর্কে লেখো। উত্তর, উডের ডেসপ্যাচের দুটি উল্লেখযোগ্য প্রভাব হলো: 1. সরকারি শিক্ষা বিভাগ স্থাপন ও শিক্ষা অধিকর্তা ব্র্যাকেটে ডিপিআই ব্র্যাকেট ক্লোজড এই বিভাগের প্রধান হিসেবে গ্রহণ, পেজ 168। 2. সরকারি অনুদানের ব্যবস্থা গ্রহণ ও বিদ্যালয় পরিদর্শন ব্যবস্থা প্রবর্তন। প্রশ্ন 56, উডের ডেসপ্যাচ অনুযায়ী গ্র্যান্টিনেইডের সুযোগ নিতে গেলে বিদ্যালয়গুলিকে যেসব শর্ত মেনে চলতে হবে তার যে কোনো দুটি উল্লেখ করো। উত্তর, গ্র্যান্টিনেইডের সুযোগ গ্রহণ করতে হলে বিদ্যালয়গুলিকে যেসব শর্ত পূরণ করতে হয় তার দুটি হলো: 1. বিদ্যালয়ে ধর্ম নিরপেক্ষতা বজায় রাখতে হবে। 2. বিদ্যালয়ের পরিচালন কমিটি আইনানুগভাবে নির্বাচিত হবে। প্রশ্ন 57, উডের ডেসপ্যাচে বৃত্তি শিক্ষার বিষয়ে কি সুপারিশ করা হয়? উত্তর, উডের ডেসপ্যাচে সাধারণ শিক্ষার পাশাপাশি আইন, চিকিৎসা শাস্ত্র, কারিগরি ও প্রযুক্তিবিদ্যা প্রভৃতি বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা প্রচলনের সুপারিশ করা হয়। প্রশ্ন 58, স্ত্রীশিক্ষা বিষয়ে উডের ডেসপ্যাচে কি বলা হয়? উত্তর, উডের ডেসপ্যাচে বলা হয় যে এদেশে স্ত্রীশিক্ষার প্রসার ঘটেনি, অথচ উপযুক্ত স্ত্রীশিক্ষা প্রসার ছাড়া জনশিক্ষার অগ্রগতি সম্ভব নয়। তাই উডের ডেসপ্যাচে অধিক সংখ্যক বালিকা বিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়। প্রশ্ন 59, সর্দার পড়ো প্রথা কি? উত্তর, পাঠশালায় গুরুমশাইরা উচ্চ শ্রেণীর যোগ্য ছাত্রদের হাতে নিম্ন শ্রেণীর পাঠ দানের ভার ছেড়ে দিতেন। একে সর্দার পড়ো প্রথা বলা হতো। প্রশ্ন 60, উডের ডেসপ্যাচে শিক্ষকদের প্রশিক্ষণ প্রসঙ্গে কি বলা হয়? উত্তর, উডের ডেসপ্যাচে শিক্ষকদের প্রশিক্ষণ প্রসঙ্গে বলা হয় যে: 1. শিক্ষকদের প্রশিক্ষণের জন্য নর্মাল স্কুল প্রতিষ্ঠা করতে হবে। 2. প্রশিক্ষণ গ্রহণকালে তাদের বৃত্তি দানের সুপারিশও করা হয়। প্রশ্ন 61, পাঠ্যপুস্তক রচনা প্রসঙ্গে উডের ডেসপ্যাচে কি বলা হয়? উত্তর, শিক্ষার্থীদের কাছে সহজে শিক্ষা পৌঁছানোর জন্য উডের ডেসপ্যাচে পাশ্চাত্য দর্শন ও বিজ্ঞানের ইংরেজিতে লেখা বইগুলি দেশীয় ভাষায় অনুবাদের জন্য সরকারকে নির্দেশ দেওয়া হয়। প্রশ্ন 62, উডের ডেসপ্যাচে ভারতের কোন কোন স্থানে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা বলা হয়? উত্তর, উডের ডেসপ্যাচে ভারতের 3টি অঞ্চলে কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় স্থাপনের সুপারিশ করা হয়। প্রশ্ন 63, কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের পরিচালনার দায়িত্ব প্রসঙ্গে উডের ডেসপ্যাচে কি বলা হয়? উত্তর, উডের ডেসপ্যাচে বলা হয় কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের পরিচালনার দায়িত্বে থাকবেন একজন আচার্য, একজন উপাচার্য এবং কয়েকজন সরকার মনোনীত সদস্যের দ্বারা গঠিত সিনেট। প্রশ্ন 64, উডের ডেসপ্যাচে প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষার মাধ্যম সম্পর্কে কি বলা হয়?
উত্তর, উডের ডেসপ্যাচে প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য মাতৃভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করার সুপারিশ করা হয়। প্রশ্ন 65, ম্যাগনা কার্টা আসলে কি? উত্তর, ম্যাগনা কার্টা হলো ইংল্যান্ডের জনসাধারণের একটি অধিকারপত্র। 1215 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা জনের কাছ থেকে ব্রিটিশ জনসাধারণ স্বাধিকার সম্পর্কিত এই সনদপত্রটি আদায় করেন। প্রশ্ন 66, উডের ডেসপ্যাচের দুটি ফলাফল উল্লেখ করো। উত্তর, উডের ডেসপ্যাচের ফলে 1. সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত প্রতিটি ধাপের শিক্ষার বিষয়ে দৃষ্টি প্রসারিত হয়েছিল। 2. মাতৃভাষার স্বীকৃতি ও ক্ষোভ প্রশমনের ব্যবস্থা হয়েছিল। প্রশ্ন 67, প্রথম ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? ইংল্যান্ডে যে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়েছিল তার সভাপতি কে ছিলেন? উত্তর, প্রথম ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন স্যার উইলিয়াম উইলসন হান্টার। দ্বিতীয় ভাগ, ইংল্যান্ডে যে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয়েছিল তার সভাপতি ছিলেন চার্লস উড। প্রশ্ন 68, হান্টার কমিশন গঠনের কত মাস পরে সরকারের কাছে রিপোর্ট পেশ করা হয়? কত খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রাথমিক শিক্ষা রাষ্ট্রীয় কর্তৃত্বাধীনে আসে? উত্তর, হান্টার কমিশন গঠনের 8 মাস পরে সরকারের কাছে রিপোর্ট পেশ করা হয়। দ্বিতীয় ভাগ, 1870 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের প্রাথমিক শিক্ষা রাষ্ট্রীয় কর্তৃত্বাধীনে আসে। প্রশ্ন 69, কোন ভাইসরয় কবে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন নিয়োগ করেন? উত্তর, 1882 খ্রিস্টাব্দে 3রা ফেব্রুয়ারি ভাইসরয় লর্ড রিপন প্রথম ভারতীয় শিক্ষা কমিশন নিয়োগ করেন। প্রশ্ন 70, প্রথম ভারতীয় শিক্ষা কমিশনের 4 জন ভারতীয় সদস্যের নাম উল্লেখ করো। উত্তর, প্রথম ভারতীয় শিক্ষা কমিশনের 4 জন ভারতীয় সদস্য হলেন আনন্দমোহন বসু, মহারাজ যতীন্দ্রনাথ ঠাকুর, ভূদেব মুখোপাধ্যায়, জাস্টিস কে তেলাং এবং সৈয়দ মাহমুদ। প্রশ্ন 71, হান্টার কমিশনের ওপর প্রদত্ত প্রধান দুটি দায়িত্ব উল্লেখ করো। উত্তর, হান্টার কমিশনের ওপর প্রদত্ত প্রধান দুটি দায়িত্ব হল: 1. দেশের প্রাথমিক শিক্ষা পর্যবেক্ষণ করে কমিশন প্রয়োজনীয় সুপারিশ দান করবে। পেজ 169। 2. দেশের সরকারি বিদ্যালয়ের অবস্থা পর্যবেক্ষণ করে আগামী দিনে ভারতের সামগ্রিক শিক্ষা ব্যবস্থায় ওই বিদ্যালয়গুলির কী ভূমিকা হবে সে সম্পর্কে কমিশন মতামত দেবে। প্রশ্ন 72, হান্টার কমিশন কবে সরকারের কাছে কতগুলি প্রস্তাব সমন্বিত প্রতিবেদন জমা দেয়? হান্টার কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা কত ছিল? উত্তর, হান্টার কমিশন 1883 খ্রিস্টাব্দে সরকারের কাছে 222টি প্রস্তাব সমন্বিত প্রতিবেদন জমা দেয়। দ্বিতীয় ভাগ, হান্টার কমিশনের রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা ছিল প্রায় 600। প্রশ্ন 73, হান্টার কমিশনের প্রাথমিক শিক্ষা বিষয়ে সুপারিশের ক্ষেত্রগুলি কি? উত্তর, হান্টার কমিশনের প্রাথমিক শিক্ষা বিষয়ে সুপারিশের ক্ষেত্রগুলি হল শিক্ষানীতি, প্রশাসন, অর্থ, পাঠ্যক্রম, শিক্ষক শিক্ষণ ইত্যাদি। প্রশ্ন 74, প্রাথমিক শিক্ষার প্রশাসন সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশে যা বলা হয়েছে তার যে কোনো একটি লেখো। উত্তর, প্রাথমিক শিক্ষার দায়িত্ব ও পরিচালনার ভার জেলা বোর্ড ও মিউনিসিপ্যাল বোর্ডগুলির ওপর ছেড়ে দিতে হবে। প্রশ্ন 75, প্রাথমিক শিক্ষার ব্যয় সম্পর্কে হান্টার কমিশনের একটি সুপারিশ উল্লেখ করো। উত্তর, প্রাথমিক শিক্ষার ব্যয় সম্পর্কে হান্টার কমিশনের একটি সুপারিশ হল প্রত্যেক জেলা বোর্ড এবং মিউনিসিপ্যাল বোর্ডকে প্রাথমিক শিক্ষার জন্য একটি করে পৃথক তহবিল গঠন করতে হবে। স্থানীয় ও প্রাদেশিক রাজস্ব থেকে প্রাপ্ত অর্থ থেকে একটা বড় অংশ প্রাথমিক শিক্ষার জন্য ব্যয় করতে হবে। প্রশ্ন 76, প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম সম্পর্কে হান্টার কমিশনের একটি সুপারিশ লেখো। উত্তর, প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশ হল প্রাথমিক স্তরে শিক্ষার মাধ্যম হবে আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা। প্রশ্ন 77, হান্টার কমিশন প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রমে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেন? উত্তর, হান্টার কমিশনের মতে প্রাথমিক স্তরের পাঠ্যক্রমে থাকবে দেশীয় গণিত, হিসাব শিক্ষা, জরিপ, ভৌত বিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, শিল্পকলা, কৃষি বিজ্ঞান ইত্যাদি বিষয়সমূহ। প্রশ্ন 78, প্রাথমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণের প্রসঙ্গে হান্টার কমিশনের সুপারিশ কী ছিল? উত্তর, প্রাথমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণের প্রসঙ্গে হান্টার কমিশনের সুপারিশ হল
শিক্ষক শিক্ষণের জন্য প্রত্যেক মহকুমায় একটি করে নর্মাল স্কুল স্থাপন করতে হবে এবং প্রাদেশিক সরকারগুলিকে দায়িত্ব এবং ব্যয়ভার গ্রহণ করতে হবে। প্রশ্ন 69, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের দৈহিক, মানসিক ও চারিত্রিক বিকাশের জন্য কোন কোন বিষয়কে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য হান্টার কমিশন সুপারিশ করে? উত্তর, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের দৈহিক, মানসিক ও চারিত্রিক বিকাশের জন্য খেলাধুলা, ব্যায়াম, স্কুল ড্রিল ইত্যাদি বিষয়গুলিকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার সুপারিশ করে। প্রশ্ন 80, মধ্যশিক্ষার বেসরকারীকরণ প্রসঙ্গে হান্টার কমিশনের কী সুপারিশ ছিল? উত্তর, মাধ্যমিক শিক্ষার দায়িত্ব ধীরে ধীরে বেসরকারি কর্তৃপক্ষ বা সংস্থার উপর ন্যস্ত করতে হবে এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলির মতো বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলিকে সমান মর্যাদা দিতে হবে। প্রশ্ন 81, হান্টার কমিশন মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমে কত প্রকার কোর্স চালু করার প্রস্তাব করেন? উত্তর, হান্টার কমিশন মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমে এ কোর্স এবং বি কোর্স নামে দুটি কোর্স চালু করার প্রস্তাব দেন। প্রশ্ন 82, হান্টার কমিশনের সুপারিশে এ কোর্স এবং বি কোর্স প্রসঙ্গে কি বলা হয়েছে, অথবা এ ও বি কোর্স বলতে কি বোঝো? উত্তর, হান্টার কমিশনের সুপারিশে বলা হয়েছে এ কোর্সের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের প্রস্তুতির জন্য তত্ত্বমূলক শিক্ষা গ্রহণ করবে এবং বি কোর্সের শিক্ষার্থীরা ব্যবহারিক বা বৃত্তিমূলক শিক্ষা গ্রহণ করবে। প্রশ্ন 83, ভারতে প্রথম শিক্ষা কমিশনটির নাম কি? ধর্মশিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশ কী ছিল? উত্তর, ভারতে প্রথম শিক্ষা কমিশনটির নাম হান্টার কমিশন। দ্বিতীয় ভাগ, কমিশন ধর্মশিক্ষার বিষয়টি বিচার বিবেচনা করে ধর্ম নিরপেক্ষ নৈতিক শিক্ষাদানের সুপারিশ করে। এক কথায় কমিশন ধর্মকে শিক্ষার বাইরে রাখার সুপারিশ করেন। প্রশ্ন 84, সিমলার শিক্ষা সম্মেলন কে কত সালে আহ্বান করেন? উত্তর, লর্ড কার্জন 1901 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা আলোচনার জন্য সিমলার শিক্ষা সম্মেলন আহ্বান করেন। প্রশ্ন 85, কে কবে ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন নিয়োগ করেন? উত্তর, লর্ড কার্জন 1902 সালের 27শে জানুয়ারি ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন নিয়োগ করেন। প্রশ্ন 86, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন কার নেতৃত্বে নিয়োগ হয় এবং কবে রিপোর্ট পেশ করে? উত্তর, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন স্যার টমাস র্যালের নেতৃত্বে নিয়োগ হয়। দ্বিতীয় ভাগ, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন 1902 খ্রিস্টাব্দের জুন মাসে রিপোর্ট প্রকাশ করে। পেজ 170। প্রশ্ন 87, লর্ড কার্জন কবে তার শিক্ষা নীতি প্রকাশ করেন? শিক্ষা নীতিটি কী নামে পরিচিত ছিল? উত্তর, লর্ড কার্জন 1904 খ্রিস্টাব্দের 11ই মার্চ একটি সরকারি সিদ্ধান্তের আকারে তাঁর শিক্ষানীতি প্রকাশ করেন। দ্বিতীয় ভাগ, লর্ড কার্জনের শিক্ষানীতি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াস রেজলিউশন অন এডুকেশন পলিসি 1904 নামে পরিচিত ছিল। প্রশ্ন 88, লর্ড কার্জন কবে এবং কোথায় প্রথম ভারতীয় বিশ্ববিদ্যালয় বিল উপস্থাপন করেন? উত্তর, 1904 খ্রিস্টাব্দের 21শে মার্চ ইম্পিরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে প্রথম ভারতীয় বিশ্ববিদ্যালয় বিল উপস্থাপন করেন। প্রশ্ন 89, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী কে হবে? উত্তর, ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হবে সিন্ডিকেট। প্রশ্ন 90, কত খ্রিস্টাব্দে কাকে সভাপতি করে কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হয়, অথবা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনে কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন কত সালে গঠিত হয়? উত্তর, 1917 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের লিডস ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর মাইকেল স্যাডলারকে সভাপতি করে কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হয়। প্রশ্ন 91, কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন আর কি নামে পরিচিত? কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের ভারতীয় সদস্যদের নাম লেখো। উত্তর, কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশন স্যাডলার কমিশন নামে পরিচিত। দ্বিতীয় ভাগ, কলিকাতা বিশ্ববিদ্যালয় কমিশনে ভারতীয় সদস্য হিসেবে ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং ডক্টর জিয়াউদ্দিন আহমেদ।